ফুলপুর নামক কোনো একটি গ্রামে মায়া, পিউ এবং রোহন নামের ৩ ভাই বোন তার মায়ের সঙ্গে বসবাস করত। তাদের মা সাবিত্রী ফুল বিক্রি করেই তাদের সংসার চালাতো। এমনভাবে দিন কাটছিল। হঠাৎ একদিনের কথা, সাবিত্রী ফুল বিক্রি করে বাড়িতে ফিরে আসছিল। হঠাৎ করেই একটি দ্রুতগতির গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মায়ের মৃত্যুর পর তারা ৩ ভাই বোন খুব একা হয়ে যায়। তাদের বাড়িতে ইনকাম করার মতো দ্বিতীয় কেউ ছিল না। আস্তে আস্তে করে তাদের খাবারেরও সংকট দেখা দেয়। আপু, কি হবে এখন? বাড়ির সকল খাবার তো শেষ হয়ে গেছে, কি খাবো এখন আমরা? তুই চিন্তা করিস না পিউ, আজ থেকে আমিও আমার মায়ের মতো ফুল বিক্রি করতে যাব। ঠিক আছে আপু, তাহলে আমরাও তোমার সঙ্গে ফুল বিক্রি করতে যাব। পরের দিন সকালবেলায় তারা তাদের সিদ্ধান্ত মোতাবেক ৩ ভাই বোন বাগানে যায় ফুল ছেঁড়ার জন্য। কিন্তু সেখানে যাবার পর তারা দেখে বাগানের সমস্ত ফুল গাছগুলো কাটা ছিল। এইসব কি হচ্ছে সাহেব? এখানে যে বাগান ছিল সেটি কোথায় গেছে? ওই বাগান আর এখানে নেই, বাগান এখান থেকে কেটে দেওয়া হয়েছে। আর এখন এখানে অনেক বড় একটা মল হবে, আর আমি এটাকে বিক্রি করে দিয়েছি। এটা শোনার পর ৩ ভাই বোন খুবই হতাশ হয়ে যায় এবং নিরাশ মন নিয়ে সেইখান থেকে চলে যায়। আর দ্বিতীয় বাগানের খোঁজে তারা ৩ ভাই বোন জঙ্গলের অনেক গভীরে চলে যায়। আপু দেখো, ওই ফুল গাছটার ফুলগুলো কত সুন্দর। আমরা এতদিন ধরে ফুল বিক্রি করছি, কিন্তু এমন ফুল কোথাও দেখিনি। আপু চলো, ওই গাছের ফুলগুলো ছিঁড়ি। এই ফুলগুলো শহরে খুব ভালো বিক্রি হবে। তুমি ঠিকই বলেছ বোন, এগুলো অনেক ভালো বিক্রি হবে। আমি আজ পর্যন্ত এমন ফুল কোথাও দেখিনি, আর এর গন্ধও অসাধারণ। তাহলে চলো, আর দেরি না করে ফুলগুলো পেরে আনি। ৩ ভাই বোন ইচ্ছা মতো সেই গাছ থেকে ফুল ছিঁড়ে ঝুড়ি ভরে ফুল নেওয়ার পর তারা সেইখান থেকে চলেই যাচ্ছিল। হঠাৎ করেই সেই সময় সেই ফুলগুলোর মধ্য থেকে কথা ভেসে আসতে শুরু করে। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? ৩ ভাই বোন হঠাৎ করেই এমন শব্দ শুনে দাঁড়িয়ে যায় এবং তারা আশেপাশে খুব ভালোভাবে দেখে, কিন্তু আশেপাশে কাউকেই দেখতে পায় না। এরপর ৩ ভাই বোন এটাকে নিজেদের মনের ভুল বলে আবারও চলতে শুরু করে। ঠিক সেই সময় তাদের সামনে একটি পরী হাজির হয় আর তাদেরকে বলে, দাঁড়াও, ভয় পেও না। তোমাদের ৩ ভাই বোনকে আমার অনেক সৎ মনে হচ্ছে। এর কারণে আজকের পর থেকে তোমাদের যখন প্রয়োজন হবে তোমরা এইখানে এসে এই গাছ থেকে ফুল ছিঁড়ে নিয়ে যাবে। কিন্তু আপনি এই ফুলগুলোর মধ্য থেকে বাইরে কিভাবে আসলেন? আমি ফুল পরি, সূর্যাস্তের পর আমি এই ফুল থেকে বাইরে বের হই, আর নয়তো পুরো দিন আমি এই ফুল গাছের মধ্যেই থাকি। তোমাদের ৩ জনকে আমার খুব সৎ মনে হচ্ছে, এর কারণে তোমরা ৩ জন আমার কাছে যে কোনো একটা জিনিস চাইতে পারো। পরি, আমরা পরিশ্রম করে খেতে চাই, আর আমাদের ইনকামের পথ তো আপনি দেখিয়ে দিলেন। তাই আমাদের এখন আর কিছু প্রয়োজন নেই। যখন কিছু প্রয়োজন হবে তখন আপনার থেকে চেয়ে নেব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত বড় সাহায্য করার জন্য। ঠিক আছে, যেমন তোমাদের ইচ্ছা। এটা বলার পর ফুলপরি সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। এরপর তারা ৩ ভাই বোন ফুল নিয়ে সেইখান থেকে শহরে চলে যায় সেগুলো বিক্রি করার জন্য। দেখতে দেখতে তাদের সমস্ত ফুলগুলো বিক্রি হয়ে যায় আর তারা অনেক ভালো ইনকাম করে, কারণ সেই ফুলগুলো দেখতে ছিল ভীষণ অদ্ভুত এবং তার গন্ধ ছিল মন মাতানো। এমনভাবেই দিন কাটছিল। হঠাৎ এক সময়ের কথা, রানী পদ্মাবতীর ছেলে রাহুল অনেক দিন ধরেই অসুস্থ ছিল, আর তার চিকিৎসা বড় বড় বৈদ্য হাকিমরাও করতে পারছিল না। তারা বুঝতেই পারছিল না যে রাজকুমারের আসলে কি অসুখ হয়েছে। রাজকুমার না কারোর সাথে কথা বলতো আর না নিজের হুইল চেয়ার থেকে উঠত। এভাবেই দিন কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন গলির মধ্যে থেকে আওয়াজ আসে, ফুল নিয়ে যাও ফুল, তাজা তাজা ফুল, ফুলওয়ালি এসেছে, ফুল নিয়ে যাও, ফুলের গন্ধে মন মেতে যাবে। ফুলের গন্ধ এতটাই মন মাতানো ছিল যে পুরো রাজপ্রাসাদ ফুলের গন্ধে মোমো করছিল এবং রাজকুমারেরও এই ফুলের গন্ধে অনেক ভালো অনুভব হচ্ছিল। রাজকুমার অনেক খুশি হয়। ঠিক সেই সময়ই রানী পদ্মাবতী তার জন্য এক ঝুড়ি ফুল নিয়ে আসে। বাবা দেখো, কত সুন্দর ফুল। এমন ফুল আমি আগে কখনো দেখিনি। ফুলগুলো দেখে আমার মনটা সত্যিই অনেক ভালো হয়ে গেল। এখন শুধু তাড়াতাড়ি তুমি ঠিক হয়ে যাও, তোমার এই অবস্থা আমার আর সহ্য হচ্ছে না। হঠাৎ করে যুবরাজ তার মায়ের সঙ্গে কথা বলতে শুরু করে। সে তার মাকে বলে, মা, কোথায় কোথায় ওই ফুল বিক্রেতা? মা, তাড়াতাড়ি বলো আমাকে, আমি ওই ফুল বিক্রেতার সঙ্গে দেখা করতে চাই। বাবা, ফুলওয়ালি তো অনেকক্ষণ আগেই চলে গেছে, কিন্তু হয়েছেটা কি বলো তো? এরপর যুবরাজ তার মাকে বলে, মা,
ওই দিন যখন আমি জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসছিলাম, হঠাৎ করে রাস্তাতে আমি এই ফুলের গাছ দেখতে পাই। এই ফুল এত সুন্দর ছিল যে এটা দেখার সঙ্গে সঙ্গে আমি মোহিত হয়ে যাই। এমন ফুল আমি আগে কখনো দেখিনি। এটা দেখে আমি লোভে পড়ে গিয়েছিলাম, আমি নিজেকে আটকাতে পারিনি। ওই ফুল গাছটা ওইখান থেকে কেটে আমি আমার মহলে লাগাতে চেয়েছিলাম, কিন্তু যখনই আমি ওই গাছটিকে কাটার জন্য গাছে হাত দিই, হঠাৎ করেই আমার অনেক জোরে ঝটকা লাগে আর আমি অনেক দূরে গিয়ে আছড়ে পড়ি। আর তখন আমার প্রচণ্ড রাগ হয়। রেগে গিয়ে আমি সেই ফুল গাছের সমস্ত ডালগুলো ভেঙে দিয়েছিলাম, যার কারণে ওই ফুল গাছ আমাকে অভিশাপ দিয়েছিল। আর তারপর থেকেই আমার এই অবস্থা। বাবা, এই কথাটি তোমার এতদিন আমাদের কাছ থেকে লুকোনো উচিত হয়নি, অনেক আগেই বলে দিতে পারতে। আচ্ছা, কোনো তো উপায় আছে তাই না এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার? মা, আমার মন বলছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার উপায় আমরা ওই ফুল বিক্রেতার কাছ থেকেই পেতে পারি। ওকে খুঁজে বের করো। এরপর তাদের 3 ভাই বোনকে খুঁজে বের করার জন্য পুরো রাজ্যে সৈনিক লাগিয়ে দেওয়া হয়। শেষমেশ তাদের 3 ভাই বোনের খোঁজ পাওয়া যায় আর তাদেরকে প্রাসাদে নিয়ে আসা হয়। মহারানী, হঠাৎ করেই আমাদেরকে এইভাবে এই প্রাসাদে নিয়ে আসা হলো কেন? আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে? এরপর রানী পদ্মাবতী তার ছেলের ব্যাপারে তাদের কাছে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর তারা বলে, আপনার ছেলে নিজের অহংকার দেখিয়ে অনেক বড় ভুল করেছে আর এইটার শাস্তি এখনো ভোগ করছে। আপনার ছেলের জন্য আমরা কিছুই করতে পারবো না। এমন করে বলো না, আমার ছেলে অনেক ভালো। ওর একটা ভুলবশত অপরাধ হয়ে গেছে, ও আর এমনটা কখনো করবে না। দয়া করে ওকে সাহায্য করো, ও নিজের ভুলের জন্য অনেক পস্তায়। মায়া এবং পিউয়ের তাকে দেখে অনেক দয়া হয় এবং তাকে সাহায্য করার জন্য তারা রাজি হয়ে যায়। এরপর তারা রাজকুমারকে নিয়ে সেই ফুল গাছের কাছে যায়। এরপর পিউ মনে মনে সেই ফুলপরীকে স্মরণ করে। ফুলপরী, ফুলপরী কোথায় আপনি? বাইরে আসুন। এরপর ফুলপরী ফুল থেকে বাইরে বেরিয়ে আসে এবং বলে, বলো পিউ, তুমি আমাকে কেন স্মরণ করেছো? এরপর পিউ ফুলপরীকে যুবরাজকে ঠিক করে দেওয়ার জন্য বলে, না, কখনোই না। আমি ওকে কখনোই মাফ করতে পারবো না। ও আমাকে অপমান করেছে। পরী, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, অনুগ্রহ করে ওকে ক্ষমা করে দিন। ভুলেও না, কখনোই নয়। আমি ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। পরি, আপনার মনে আছে আপনি অনেক দিন আগে আমাদেরকে একটি বরদান চাইতে বলেছেন? সেই বরদানের পরিবর্তে আপনার কাছ থেকে আমি চাইছি, দয়া করে আপনি যুবরাজকে ভালো করে দিন। রানী পরী, রাজকুমার যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলোর জন্য উনি অনেক পস্তায় এবং সে পুরোপুরিভাবে পাল্টে গেছে। দয়া করে ওনাকে ক্ষমা করে দিন। আমার মনে হয় উনি ওনার যোগ্য শাস্তি পেয়ে গেছেন। আপনি ওনাকে ক্ষমা করে দিন। রাজকুমার মন থেকে অনেক ভালো, উনি খারাপ নয়। সব কিছু শোনার পর ফুলপরীর মনে দয়া চলে আসে এবং সে রাজকুমারকে ঠিক করে দেয়। রাজকুমার এরপর আবারও উঠে দাঁড়ায়। রানী পরি, এইটাই চাওয়ার ছিল আপনার থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দয়া করে আমাদের ওপর আর রাগ করবেন না, আমরা চিরকাল আপনার কৃতজ্ঞ থাকব। রাজকুমারকে ঠিক হয়ে যেতে দেখে সবাই অনেক খুশি হয়, মহারানীও অনেক খুশি হয়। এরপর পিউকে রাজকুমারের জন্য এতটা কঠিন কাজ করতে দেখে মহারানী সত্যিই অনেক খুশি হয়। যুবরাজেরও পিউকে অনেক ভালো লাগে। এরপর মহারানী পদ্মাবতী অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে পিউ এবং যুবরাজের বিয়ে দিয়ে দেয়, যে অনুষ্ঠানে ফুলপরীও উপস্থিত ছিল। এরপর খুশি খুশি বিয়েটা হয়ে যায় এবং সবাই হাসি খুশিতে বসবাস করতে শুরু করে।